আচ্ছা, এই যে অপারেশনটা হবে, এই যে ইমপ্লান্টটা তোমরা বসাবে, এটা খুব ব্যথা হবে কি? তো দাঁতের ক্ষেত্রে 32টা আছে বলে অনেকে ভাবে যে ও একটা না থাকলে কিছু অসুবিধে নেই, স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে, যে খুব শক্ত জিনিস আমি হাড় চিবিয়ে ফেললাম, এই জিনিসগুলো করা যাবে না। ইমপ্লান্ট হলো বেসিক্যালি রিপ্লেসড টুথের রুটটা, তার শেকড়টা। মানে ইমপ্লান্ট করা সেফ? মানে একজন মনে করো একটা ডায়াবেটিক পেশেন্ট, তার দাঁত পড়ে গেছে, এবার ডায়াবেটিক পেশেন্টদের কোনো একটা অপারেশন বা কিছু একটা রিস্ক থাকে যে চান্স অফ ইনফেকশন এভরিথিং, তো তাদের ক্ষেত্রে কি সেফ? নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন জেনারেল ফিজিশিয়ান। কিন্তু আপনারা আমাকে এমন কয়েকটা প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তর দিতে আমি পারি না, কারণ অনেক আমার ক্লোজ পেশেন্ট আছেন যারা হয়তো ডায়াবেটিসের জন্য আমার কাছে এসেছেন, কিন্তু দাঁতের ব্যাপারে একটা জিজ্ঞেস করেছেন, কিন্তু আমি উত্তর দিতে পারিনি। আমার পরিচিত কারো কাছে আমি হয়তো রেফার করেছি, কিন্তু সেই সব প্রশ্নের উত্তর আপনাদের আজকে দেবেন প্রফেসর ডক্টর রুচিরা চক্রবর্তী, যিনি একজন পেরিওডন্টোলজিস্ট এবং ইমপ্লান্টোলজিস্ট। আজকে তাকে আমরা অতিথি হিসাবে পেয়েছি। আমি রুচিরাদিকে বলি, কারণ আমাদের কোনো দাঁতের সমস্যা হলে রুচিদির কাছে যাই এবং রুচিরাদিকে বলি দেখো এই হয়েছে সেই হয়েছে, এবং রুচিরাদি আমাদের খুব যত্ন সহকারে চিকিৎসা করেন। তো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য রুচিরাদিকে আমি নিমন্ত্রণ জানিয়েছি। একরকম অনেক দিন ধরে বলছি, রুচিরাদি টাইম দিতে পারছিলেন না, কিন্তু আজকে আমাদের সঙ্গে উনি এসেছেন এবং আমরা আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং সেই প্রশ্নগুলো মূলত ইমপ্লান্ট এবং মাড়ি, এই জায়গাটা নিয়ে আমাদের আলোচনা, কারণ রুচিরাদি এই ব্যাপারটার স্পেশালিস্ট। আচ্ছা দিদি, এবার তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে ডেন্টাল ইমপ্লান্ট বলতে কি বোঝায়, মানে জিনিসটা কি? এর আগে আমাদের বোঝা দরকার যে দাঁত কি। দাঁত আমরা মুখের ভেতর যতটুকু দেখি তার চেয়ে অনেকটা বেশি অংশ আমাদের মাড়ির ভেতরে থাকে। আচ্ছা, সেই অংশটাই আমাদের দাঁতকে সাপোর্ট দেয়। ওকে, শিকড়ের মতো। শেকড়ের মতো। তো যখন দাঁত চলে গেল, যে কোনো কারণে সেটা হতে পারে, কারুর দাঁত নড়ে পড়ে গেল, কারুর ভেঙে গেল, কারুর ক্যাভিটি হয়ে গেছে, সেখান থেকে দাঁত তুলে ফেলতে হলো, তো সেই যে ফাঁকা জায়গাটা হয়ে গেল, তখন সেখানে আমাদের একটা দাঁতকে রিপ্লেস করতে হয়। যেমন আমাদের দুটো হাত আছে, দুটো পা আছে, একটা পা চলে গেলে আমরা তো ভাবি না যে এটা রিপ্লেস হলো না কেন। তো দাঁতের ক্ষেত্রে 32টা আছে বলে অনেকে ভাবে যে ও একটা না থাকলে কিছু অসুবিধে নেই, কিন্তু প্রতিটা দাঁতের পার্টিকুলার কোনো রিজন আছে, তার কোনো একটা নির্দিষ্ট ডিউটি আছে মুখের ভেতর। তো সেই কারণে দাঁত নেই যেখানে, সেখানে আমাদের একটা দাঁত বসাতে হয়। এবার আমি ওপর থেকে শুধু একটা দাঁতকে বসিয়ে দিলাম, সে দাঁত মুখে থাকবে না, তার সাপোর্টটা নেই। আচ্ছা, তো সেই সাপোর্টটা আমরা হাড়ের মধ্যে থেকে আনি থ্রু দিস ইমপ্লান্ট। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ইমপ্লান্ট হলো বেসিক্যালি রিপ্লেসড টুথের রুটটা, তার শেকড়টা। আগে শেকড়টা আমার বডির সাথে পুরো শক্ত হয়ে জড়িয়ে গেল, তবে আমরা তার উপর একটা দাঁত দিলে সে সাপোর্টটা নিতে পারবে। ও বুঝতে পেরেছি, মানে নিচের অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি, ইমপ্লান্ট বলতে দাঁতটা গোটাটা না, ইমপ্লান্ট হচ্ছে দাঁতের গোড়াটা। আচ্ছা, পরে আমরা ওর ওপরে ক্রাউনটা দিই। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে অপারেশনটা হবে, এই যে ইমপ্লান্টটা তোমরা বসাবে, এটা খুব ব্যথা হবে কি? না না, দাঁত তুলতে গেলে, রুট ক্যানাল করতে গেলে যেরকম আমরা একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিই, ব্যথা ওইটুকুই। আচ্ছা, প্রসিডিওরটা অলমোস্ট পেনলেস, মানে অত কিছু প্রবলেম হয় না। এবার ধরো একটা সার্জারি হলো, তার রিলেটেড কিছু ফোলা ব্যথা, সেগুলো তো নর্মাল, আমাদের যে কোনো জিনিসেই সেটা থাকে। তার জন্য বেসিক যে মেডিকেশনগুলো আমরা দিই, উইদিন 5 to 7 days মোটামুটি পেশেন্ট রিকভার করে যায়। আচ্ছা, এই যে একটা মনে করো খুব একটা ইয়াং পেশেন্ট তোমার কাছে এলো এবং তার তুমি ইমপ্লান্ট করলে, ইমপ্লান্ট হলো, তার তো বয়স ধরো 20, 22, 23, 24 বছর, কতদিন স্থায়ী থাকবে এটা? সে তো বাঁচবে আরো ধরো 50 বছর। ইমপ্ল্যান্টের ক্ষেত্রে আমরা বলি যে ওয়ান্স ইট ইজ ইন্টিগ্রেটেড মানে আমরা বলি হাড়ের সাথে ওই দাঁত ইমপ্ল্যান্টটা একদম শক্ত হয়ে গেল, মিশে গেছে। মিশে যায় না, বেসিক্যালি ইটস আ কানেকশন। আচ্ছা, বুঝতে পেরেছি। তো ইমপ্ল্যান্ট একটা স্ক্রু এর মতো জিনিস, তার চারদিকে অনেক থ্রেডস থাকে। তো ওই থ্রেডের মধ্যে বলতে পারো হাড়গুলো আটকে যায়। এবার ওয়ান্স ইট ইজ ইন্টিগ্রেটেড, শক্ত হয়ে গেল, এরপর খুব রেয়ার কন্ডিশন ছাড়া ইমপ্ল্যান্ট ফেল করে না, ইমপ্ল্যান্ট থেকে যায় মুখে। আচ্ছা, তো ইট ক্যান বি স্টেইং লাইফ লং, তাতে অসুবিধা হয় না। আর
এই কাদের এই ইমপ্ল্যান্ট গুলো করতে হয়, মানে এরকম তো কিছু তোমাদের ইন্ডিকেশন আছে যে এদের ইমপ্ল্যান্ট করতে হবে? যার দাঁত নেই সবারই? এবং যে চাইছে আমার রিপ্লেস করা হোক, বা কিছু ক্ষেত্রে মেডিকেলি আমরা বলি যে আপনাকে করতে হবে, সেগুলো সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করে। আচ্ছা কিন্তু যাদেরই দাঁত নেই তাদেরই রিপ্লেসমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট অপশনস হচ্ছে ইমপ্ল্যান্ট। আচ্ছা, এই যে বয়স হলে যে দাঁত পড়ে যায়, হুম এ, অনেকগুলো দাঁত পড়ে গেল বয়সের হুম জন্য, তাদের তাহলে অনেকগুলো তো ইমপ্ল্যান্ট করতে হবে? না, এখানে কিছু থিওরিজ কাজ করে আমাদের। আচ্ছা, এটা তো পসিবল না, আমার 28টা দাঁত নেই, আমি 28টা হ্যাঁ ইমপ্ল্যান্ট সেই বসিয়ে দিলাম, এ তো হয় না। না। এর ক্ষেত্রে আমি আরেকটা জিনিসও বলতে চাই যে ব্রিজ কথাটা এখন সবাই খুব কমনলি জানে, যে দাঁত নেই একটা আমি ব্রিজ করিয়ে নিলাম। ব্রিজ হচ্ছে পাশের দুটো নেইবারিং টুথের সাপোর্ট নিয়ে দাঁতগুলোকে রিপ্লেস করা। ওকে, ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু ইমপ্ল্যান্ট সাপোর্টেড ব্রিজ করা হয়। আচ্ছা, তাহলে ধরো কোনো ক্ষেত্রে কারোর মাঝে একটা বা দুটো দাঁত নেই, না হতেই হতেই পারে, পারে, হ্যাঁ, সেক্ষেত্রে ওই দুটো দাঁতকেই ইমপ্ল্যান্ট বসিয়ে দিতে হবে সেরকম তার না। কোনো মানে নেই। আমরা দুটো দাঁত বসালাম, 4টে দাঁত টোটাল রিপ্লেস হয়ে গেল, বা দুটো দাঁত বসালাম, 3টে দাঁত রিপ্লেস হয়ে গেল। এর রাইট, কিছু থিওরিজ আছে, আমি এমন না যে পুরো মুখে কোথাও দাঁত নেই আমি দুটো ইমপ্ল্যান্ট বসিয়ে সব দাঁত বসিয়ে দেবো, না সেরকম সেটা হয় না। না। সেগুলো আমাদের ক্যালকুলেট করতে হয়, মেজারমেন্ট করতে হয়, সেইভাবে করা হয়। ও মানে এই ব্রিজের মতো আর কি, দুটো পিলার হলো, তার উপরে এক্স্যাক্টলি, একটু সেটা অংশ হলো। ডিপেন্ড করছে কটা দাঁত রিপ্লেস হচ্ছে। এবার ধরো কারোর পুরো জতেই কোনো দাঁত নেই, সেক্ষেত্রে আমরা সব কটা দাঁত না বসিয়ে সেখানে আমরা বলি অল অন 4 বা অল অন 6, আচ্ছা, মানে 4টে ইমপ্ল্যান্ট বসালাম, বাকি দাঁত লাগিয়ে দিলাম তার হ্যাঁ, উপর, বা আচ্ছা, 6টা ইমপ্ল্যান্ট বসালাম, তার উপর বাকি দাঁত বাকি লাগিয়ে লাগিয়ে দিলাম। দিলে, আচ্ছা, এইভাবেও করা বুঝতে যায়। পেরেছি। তাহলে কিরকম খরচ হয় মোটামুটি এক একটা ইমপ্ল্যান্ট? খরচা একটু বেশি। ইমপ্ল্যান্ট ধরো যদি আমি সিঙ্গেল ধরি সেক্ষেত্রে মোটামুটি 25 থেকে স্টার্ট হয়, 25,000 থেকে। ওকে, এবার এর মধ্যে তোমার ইমপ্ল্যান্ট, শুধু তো ইমপ্ল্যান্ট না, তার রিলেটেড আরো অনেক পার্টস থাকে, অনেক কিছু পার্টস থাকে, সেইগুলোও ইনক্লুডেড থাকে ও মোটামুটি খরচ হয়, এটা পার খরচ সাপেক্ষ। ইমপ্ল্যান্টে। এবার যখনই এটা বেশি হয়ে যাবে, যে ধরো বলছি যে অল অন 4 বা অল অন 6, এগুলো ন্যাচারালি তখন অনেকটা বেশি হবে। ওকে, মানে ইমপ্ল্যান্ট করা সেফ? মানে একজন মনে করো একটা ডায়াবেটিক পেশেন্ট, তার দাঁত পড়ে গেছে, এবার ডায়াবেটিক পেশেন্টদের কোনো একটা অপারেশন বা কিছু একটা রিস্ক থাকে যে চান্স অফ হুম ইনফেকশন হুম এভরিথিং, হুম তো তাদের ক্ষেত্রে কি সেফ, মানে বা কারো যারা একটা কন্ট্রোলড আছে, হুম ডায়াবেটিস মানে ব্লাড সুগার লেভেল যাদের কন্ট্রোলড কন্ট্রোলে, আছে, তাদের ক্ষেত্রে সেফলি করা যায়, খুব একটা অসুবিধে হয় না। অবভিয়াসলি কোর্স অফ অ্যান্টিবায়োটিক্স বা এগুলো আমাদের একটু ভেবেচিন্তে দিতে হয়, কিন্তু একদম যাদের আনকন্ট্রোলড, কোনোভাবেই হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিছুটা তাদের ক্ষেত্রে হলেও একটু বারণ করি, অসুবিধা, হ্যাঁ। মানে কিন্তু ইনফেকশন হয়। নর্মালি আমি নিজের প্র্যাকটিসে দেখেছি যে যাদের কন্ট্রোল ডায়াবেটিস আছে তাদের করে দেয়া যায়, কোনো অসুবিধা হয় না। ওকে, কিন্তু তারপরেও কি ইনফেকশন হতে পারে? দেখো, রেয়ার। ইনফেকশনের ব্যাপারটা অনেক ফ্যাক্টর ডিপেন্ড করে। মোস্ট অফ অল পেশেন্ট মেনটেন করছে কিনা, মেনটেনেন্স ইন টার্মস অফ ওরাল হাইজিন। অনেকে খাচ্ছে কিন্তু মুখ ধুচ্ছে না, রেগুলার ব্রাশিং ঠিক মতো হচ্ছে না, সেটা হলে সেক্ষেত্রে ডায়াবেটিস আছে কি নেই খুব একটা ম্যাটার করে না, যে কারুর হতে পারে। আচ্ছা, আচ্ছা, তো ইমপ্ল্যান্টের পর বলো বা নর্মাল হেলথে বলো, ওরাল হাইজিন মেনটেনেন্সটা খুব জরুরি, গুরুত্বপূর্ণ। কিন্তু শুধুমাত্র ডায়াবেটিস আছে বলে তার অসুবিধা হবে এরকম না। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাকে, যে ইমপ্ল্যান্ট করতে কিরকম সময় লাগে, মানে একজন মানুষ যে ওয়ার্কিং, হুম তার মনে করো একটা ইমপ্ল্যান্ট করতে যেতে হবে, এবং সাধারণত ক্লিনিকগুলো রোববার অনেক সময় বন্ধ থাকে, হুম তো তাকে তার টাইম ম্যানেজ করে সেই ব্যাপারটার জন্য আসতে হুম হবে, তো মোটামুটি একটা ইমপ্ল্যান্ট করতে কিরকম খরচা পড়ে, ওয়েটিং টাইম বাদ দিয়ে ডাক্তারের চেম্বার? ওই যে আমরা এখন তো জোম্যাটো, সুইগি, হ্যাঁ, ডেলিভারি ইন 10 10 মিনিটসে মিনিটে, এসে গেছে। তো ইমপ্ল্যান্টের ক্ষেত্রে এখন আমরা বলি যে সিঙ্গেল ডেতে বসিয়ে ফেলা যায়, ঠিক আছে। ওকে, কিন্তু এই যে তোমাকে একটু আগে বললাম যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইমপ্ল্যান্ট, একটা হচ্ছে ক্রাউন পার্টটা। তো সিঙ্গেল ডে ইমপ্ল্যান্ট আমরা যখন ধরো দাঁত তুললাম সঙ্গে সঙ্গে একটা ইমপ্ল্যান্ট বসিয়ে দিলাম, সেরকমও করা হয়। সেক্ষেত্রে আমরা যে ক্রাউনটা দিচ্ছি, মানে যে পোর্শনটা মুখের ভেতর থাকছে, এটা আমরা টেম্পোরারি রাখি, ও ইমপ্ল্যান্টটা পার্মানেন্ট, আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু ক্রাউনটা টেম্পোরারি। তাতে কি হলো, পেশেন্ট ওই খাওয়ার সময় খুব প্রেশার দিচ্ছে, এই ব্যাপারগুলো যাতে না থাকে, আবার এস্থেটিক্যালি পেশেন্টের কাছে ব্যাপারটা ঠিক লাগলো। মানে ক্রাউনটা টেম্পোরারি, মানে পরে ক্রাউনটা তোমরা পরে খুলে দেবে? ক্রাউনটাকে রিমুভ করে পার্মানেন্ট ক্রাউন দেয়া হয়। আচ্ছা, সেটা আর একটু এই যে শক্তপোক্ত। অসিও ইন্টিগ্রেশন ব্যাপারটা বললাম, যে ইমপ্ল্যান্ট হাড়ের সাথে আটকাবে আগে, এটাতে আমরা আইডিয়ালি 3 মাস টাইম নিয়ে নিই। ওকে, 3 মাস টাইম আমরা ওটাকে কোনোভাবে হ্যাম্পার করব না। আচ্ছা, আফটার 3 মান্থস
আমরা ওর ওপর পার্মানেন্ট ক্রাউনটা দেব। আচ্ছা, এইভাবে ওকে, প্রসেসটা হয়। ওকে। আচ্ছা, মানে এই যে ইমপ্লান্ট হলো, একজন পেশেন্ট তোমার কাছে গেল যে ইমপ্লান্ট হলো, এবার আজকাল সবাই তো খুব বিজি, মানে এরপরে কি সাবধানতা অবলম্বন করতে হবে, মানে সেইগুলো তোমরা কি কি পয়েন্ট বলে দাও পেশেন্টে? দেখো, সার্জারির পরে যেমন দাঁত তোলার পর আমাদের ইনস্ট্রাকশনস থাকে যে 24 ঘন্টা একটু ঠান্ডা খাবে, নরম খাবে, বেশি গরম জিনিস খাবে না। আর 24 ঘন্টা পেরিয়ে গেলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে, যে খুব শক্ত জিনিস আমি হাড় চিবিয়ে ফেললাম, এই জিনিসগুলো করা যাবে না। ওকে, রেগুলারের খাওয়া ঠিকঠাকভাবে যাবে। আর মেন যেটা দরকার, 2 টাইম ব্রাশিং। আর যখনই খাবে একটুখানি সল্ট ওয়াটার, মানে লিউকওয়ার্ম ওয়াটারে পিঞ্চ অফ সল্ট দিয়ে গুলি করা। আচ্ছা, এতে কি হয়, টিস্যুগুলো একটু হেলদি থাকে, আচ্ছা, প্লাস এই যে ফ্লাশিং অ্যাকশন, হ্যাঁ, যে খাবার পার্টিকেল যেটা হলো সেটা বেরিয়ে গেল, বেরিয়ে গেল। তাহলে টিস্যু হিলিংটা ভালো হয়। ওকে। আর এই ইমপ্লান্টের পরে কি সাইড এফেক্ট হয়, মানে সবাই জানতে চায় আর কি, কোনো জিনিস হলে দেখো, আমি অ্যাজ যদি একটা, সাইড এফেক্ট ইমপ্ল্যান্টে কিছু নেই। হ্যাঁ, এবার যাদের ধরো একদম অ্যাডভার্স সিচুয়েশন, সমস্ত ট্রিটমেন্ট বলো, সমস্ত সার্জারি বলো, একটা পার্সেন্টেজ অফ ফেলিয়ার থাকে, একটা পার্সেন্টেজ অফ রিস্ক থাকে। বাট ইন জেনারেল আমি এতদিনের প্র্যাকটিসে সেরকম কোনো রিস্ক ফ্যাক্টর পাইনি। ওকে। আর এই যে ইমপ্লান্ট লাগানোর পরে এটা কি ব্যর্থ হতে পারে, মানে অনেক সময় রিজেকশন বা এরকম কিছু হতে পারে? রিজেকশন হয় কিন্তু খুব রেয়ার, বলতে পারো 1-2%। কেন হয়? সেটা ডিপেন্ড করে অনেক কারণে। এখানে আমরা দুটো স্টেপ বলি। আচ্ছা, স্টেপ বলতে একটা হচ্ছে জাস্ট আফটার সার্জারি। ওকে, ধরো জাস্ট আফটার সার্জারি মানে হচ্ছে ইমপ্ল্যান্টটা ইন্টিগ্রেট করেনি, ইনিশিয়াল যে স্টেবিলিটি আমরা ধরি সেটা হয়নি, হয়নি, কোনো কারণে হয়নি। কোনো কারণে হয়নি, হতেই পারে, সেটা সার্জারি রিলেটেডও হতে পারে, নাও হুম। হতে পারে। সাময়িক একটা ইনফেকশন, সেটা হতে পারে। আর একটা হয় পোস্ট অসিও ইন্টিগ্রেশন, যে 3 মাস বাদে ক্রাউন দেয়া হয়ে গেল, পেশেন্ট ইউজ করছে, তারপর হচ্ছে। সেটার ক্ষেত্রে একটা রিজন হয় যাদের খুব হাই মাসকুলার প্রেশার থাকে, যে ব্রাক্সিজম আছে, বা খাবার সময় খুব জোরে প্রেশার দেয়, সেক্ষেত্রে একটা চান্সেস থাকে। পেরি ইমপ্ল্যান্টাইটিস অনেক সময় হয়, যেটা হচ্ছে তোমার ওই সেম ওরাল হাইজিন মেনটেন না করার জন্য। তাও তাতে আমি ফেলিয়ার বলবো না, একটা পার্শিয়াল ইনফেকশন মতো হয়, যেটা কন্ট্রোল করে ফেলা যায়। ওকে, একদম পুরোপুরি বেরিয়ে এলো সেটা খুব রেয়ার। ওকে। আর নেক্সট হচ্ছে যে ইমপ্লান্টের আগে বোন গ্রাফটিং করতে হয় কিনা, আসলে কি হয়, মানে যখন লোকে তোমার কাছে ইমপ্লান্ট করতে আসবে, লোকে কিন্তু ইন্টারনেটে গিয়ে গুগলে হ্যাঁ টুগলে হ্যাঁ, পড়ে সে শুনে তো আসবে। অবশ্যই। এই প্রশ্নগুলো আমাদের কাছে বা অনেকে করে। আমরাও চাই তারা একটু জেনে আসুক, হ্যাঁ, তাতে একটু সুবিধে হয় কম বোঝাতে। কম কথা বলতে হয়। ঠিক। মানে বোন গ্রাফটিং এর কোনো দরকার পড়ে হ্যাঁ, কি? বোন গ্রাফটিং অনেক ক্ষেত্রেই দরকার পড়ে, সবার না অবশ্যই। যাদের ধরো বহু বছর আগে দাঁত তোলা হয়ে গেছে, সেক্ষেত্রে ওই হাড় কিন্তু নষ্ট হয়ে যায়। ইমপ্ল্যান্টটা তো হাড়ের মধ্যেই বসানো হবে, সেই হাড়টা নষ্ট হয়ে যায়। রাইট, সেক্ষেত্রে অনেক সময় আমরা গ্রাফটিং করি। অনেকের ক্ষেত্রে দাঁত তোলার পর যখন আমরা সঙ্গে সঙ্গে ইমপ্ল্যান্ট দিচ্ছি, একটা ভয়েড থাকে, সেই ভয়েডটাকে আমরা গ্রাফটিং করি। তো কারোর হাইট কম থাকে, ভার্টিক্যাল হাইট, হরাইজন্টাল উইডথ আমরা যেগুলো বলি, সেগুলো যদি কম থাকে, সেগুলো আমরা গ্রাফটিং করি। এবার এগুলো কেস দেখে, পেশেন্টের রিকোয়ারমেন্ট দেখে আমরা বলতে পারি। আগে থেকে ওগুলো অ্যাসেস করা সম্ভব না। না। এই পুরো ব্যাপারটাই তো তাই, যে একদমই, কোন সময় একদমই, করতে হবে, একদম। কার কোনটা খরচা পড়বে, কার হুম। ক্ষেত্রে কি এক্সট্রা প্রিকশন নিতে হবে, এগুলো এক্স্যাক্টলি, সবকটা দেখে সবকটাই পেশেন্টের অবস্থার দরকার। পরিপ্রেক্ষিতে হয়। একদম একদম। আমার লাস্ট প্রশ্ন তোমাকে হচ্ছে যে ইমপ্লান্টের পরে সিটি স্ক্যান বা এমআরআই করা যাবে কিনা? সিটি স্ক্যান তো করাই যায়, যে কোনো মানুষের ক্ষেত্রে করা যায়, কারণ সিটি স্ক্যানের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের কোনো ঝামেলা নেই। এমআরআই করা যায় কিনা, মানে আজকাল তো অনেক ইমপ্লান্ট এরকম বাজারে ইমপ্ল্যান্টের বেরিয়েছে। সাথে কোনো প্রবলেম নেই, কারণ Okay. এটা হচ্ছে পিওর টাইটানিয়ামের হচ্ছে। ও, আই তো সি। টাইটানিয়াম অ্যাজ সাচ এমআরআইতে কিছু সমস্যা করে না। প্লাস এটা হাড়ের মধ্যে থাকছে, সুতরাং ডাইরেক্ট ওয়েভ আসারও কিছু ব্যাপার নেই। প্রবলেম যেটা থাকে সেটা হচ্ছে ক্রাউন পার্টটাতে। ক্রাউন যদি মেটাল ক্রাউন থাকে বা পিএফএম থাকে, যে মেটালের ওপর পোর্সেলিন দেয়া যেগুলো, সেগুলো কিছু ক্ষেত্রে প্রবলেম করে। তো এখন তো তার পরিবর্তে জার্কোনিয়া ক্রাউন চলে এসছে, যেটা মেটাল ফ্রি, সুতরাং সেটা করলে তো আর কোনোভাবেই সমস্যা হওয়ার কথা না। ওকে, তার মানে খুব একটা অসুবিধা নেই। না। এবং যখন ইমপ্লান্ট হচ্ছে তখন পেশেন্টদের সেটা জেনে নেওয়া দরকার যে আয়রন রিলেটেড কিছু দেওয়া আছে কিনা, মানে এক্স্যাক্টলি, যেগুলো আয়রন ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড কিছুই থাকে না। কিছুই থাকে ইভেন না। আমরা যে মেটাল সেরামিক দিই তাতেও আয়রন থাকে তাতে না, আয়রন থাকে না। ওগুলো ক্রোম কোবাল্টের হয়, সুতরাং তাতেও খুব একটা খুব সমস্যা একটা হয় না। অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এরকম কোনো পেশেন্ট হয়, মানে এরকম কোনো সিচুয়েশন হয় যারা ইমপ্লান্ট করতেই পারবে না?
কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো যারা একদম আনকন্ট্রোল ডায়াবেটিস, কোনোভাবেই কন্ট্রোলে আসছে না, হাই লেভেল অফ ব্লাড সুগার, সেক্ষেত্রে মেন যেটা হিলিং দেরি হবে, হিলিং দেরি হলে ইমপ্ল্যান্ট ফেলিওরের চান্স থাকবে। কিছু মানে ধরো কার্ডিওভাস্কুলার পেশেন্ট যাদের উইদিন 6 মান্থ অ্যাটাক হয়েছে বা তার সার্জারি হয়েছে, সেক্ষেত্রে তো একদমই না। আর একটা যেটা মেন রিজন সেটা হচ্ছে বোন ডেন্সিটি। বোন যদি ঠিক না হয় ইমপ্ল্যান্ট থাকবে না বা ইমপ্ল্যান্ট বসানো যাবে তার না। মানে অস্টিওপোরোটিক পেশেন্টরা না, ইমপ্ল্যান্ট দিলে থাকবে না? অস্টিওপোরোটিক পেশেন্টে হবে না, ভিটামিন ডি ডেন্সিটি কম থাকলেও হবে না, ও আচ্ছা, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তো হবে না। ওটাতেও হবে না। ওটা একটা প্রপার লেভেল থাকতে হবে, তবেই সেটা করা যায়। বাকি অ্যাজ কিছু বাকি সমস্যা নেই, সব কোনো অসুবিধা নেই, বাকি না। সবাই মোটামুটি করতে পারে সবাই তাহলে। করতে পারে মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইমপ্ল্যান্টে যা জানার দরকার ছিল, যা কোয়েশ্চেন পসিবল হয় এবং পেশেন্টরা আমাকে জেনারেল ফিজিশিয়ান হিসেবে যা জিজ্ঞেস করে, সেই প্রশ্নগুলোই আমি তোমাকে জিজ্ঞেস করে নিয়েছি। এগুলোই কমন প্রশ্ন, এগুলোই কমন actually, প্রশ্ন। থ্যাংক ইউ, তুমি ভালো থাকবে। আর আপনাদের যদি কিছু জানতে ইচ্ছা করে বা কোনো ব্যাপারে আমাদের কাছ থেকে জানতে ইচ্ছা করে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর অন্য কোনো টপিক নিয়েও যদি আপনারা জানতে চান, সেটাও আমাদের জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।